গল্পের শুরুতেই দেখা যাবে বাড়ির উঠানে অদ্ভুত এক থমথমে পরিবেশ। সবাই কিছু বুঝে ওঠার আগেই বিদ্যা হঠাৎ করে ফাগুনের সামনে পিঁড়ি ধরে বসে পড়ে। মুহূর্তের মধ্যে চারদিক থেকে সবাই ছুটে আসে বিদ্যাকে আটকানোর জন্য। কিন্তু ঠিক তখনই কাকিমার গভীর কণ্ঠে ভেসে আসে যে কেউ বিদ্যাকে আটকাবে না। সবাই অবাক হয়ে যায়। কাকিমা তখন আরও বলতে থাকে, বিদ্যা যা করেছে সেই সাহস এই বাড়ির কোনোদিন দেখাতে পারবে না। নিজের জীবনটা নিজের হাতেই শেষ করে দিচ্ছে ও। এই কথা শুনে বিদ্যার চোখে এক ফোঁটা জলও নেই, মুখ শক্ত, চোখ স্থির। আর ঠিক তখনই দেখা যায় ফাগুন ধীরে ধীরে মাথা নাড়ে, সেও রাজি হয়ে যায়। বিদ্যা ফাগুনের হাত ধরে মণ্ডপের দিকে এগোতে থাকে, আর সেখানে উপস্থিত সবাই বিদ্যাকে অবস্থা দেখে অবাক হয়ে যায়। সবাই তো বিদ্যাকে দেখে নানান কথা বলতে থাকে চুপি চুপি। বলছে, এ কি, মেয়ে হয়ে পিঁড়ি ধরছে? এমন নিয়ম তো আগে কখনো দেখিনি। আজকাল যে কি হচ্ছে! অন্যদিকে দাঁড়িয়ে হৃদ এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। মনে মনে বলে ওঠে, বিদ্যা, তুমি নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ? তুমি কি বুঝতে পারছো না এই সব কিছুতেই তুমি কতটা ভেঙে পড়ছো? তবু তুমি কেন থামছো না? ঠিক একই কথা ভাবতে থাকে হৃদের কাকিমা। তখনই কপিল ব্যানার্জি বিস্ময়ের সঙ্গে বলে ওঠে, বিদ্যা এ কী করছে? এমনটা তো জীবনেও দেখিনি। এই সময় অন্যদিকে ফোনে শ্রাবণ কপিলকে বলে, কাকাই, বাবা কোথায়? ফোন ধরছে না তো। কপিল শান্তভাবে বলে, চিন্তা করিস না, হয়তো রাজদেব বাবুর সঙ্গেই আছে। এখানে বিয়ের কাজ চলছে, ফাগুনকে মণ্ডপে আনা হয়েছে। আর শোন, দাদার অনুমতি না পাওয়ার আগে কোনো কাজ করবি না। আমি তোকে জানিয়ে দেব, বুঝতে পেরেছিস? তা না হলে দাদা কিন্তু খুব রাগ করবে। বলে, না কাকাই, আপনাদের না জানিয়ে কিছুই করব না। অন্যদিকে রীতের কাকিমা বিদ্যার সামনে এসে কান্না কান্না গলায় বলে, বিদ্যা, তুমি কি করছো? এত শক্তি, এত সাহস তুমি কোথা থেকে পাও? রীতকে দেখে কি তোমার একটু কষ্ট হচ্ছে না? রীত তোমাকে ভালোবাসে, তোমার জন্য সব কিছু ছেড়ে এই বিয়েতে রাজি হয়েছে। তবুও তুমি একবার ওর কথা ভাববে না? তখনই বিদ্যার চোখে জল ভিজে ওঠে, কিন্তু তার মুখে কোনো কথা নেই। কাকিমা কান্নায় ভেঙে পড়েছে আর মনে মনে বলছে, আমি নিরুপায় বিদ্যা, কিছুই করতে পারছি না। অন্যদিকে নিপুণ শ্রাবণকে বলে, কি হলো, কিছু বলল? শ্রাবণ উত্তর দেয়, না, এখনও না। সিঁদুরদান হয়ে গেলে তবেই সব ভাঙবে, তার আগে নয়। এটা আমার বোনের বিয়ে, আগে ভাঙলে তো সর্বনাশ হয়ে যাবে। এইসবের মাঝে রাজদেব চ্যাটার্জি দূর থেকে বিদ্যাকে দেখে ঠান্ডা গলায় বলে, মেয়েটার দম আছে। এত সাহস কোথা থেকে পাই? বুঝতে পারছে না কি হারাতে চলেছে, সব হারাবেও। বিয়ের পর হয়তো কাশ্যপবাবু ওকে বাড়ি থেকে বের করে দিবে, শহর ছাড়তে বাধ্য হবে। আমি তো এই শহরে ওকে থাকতেই দেব না। ঠিক তখনই নিপুণ ফোন করে রাজদেবকে। রাজদেব বলে, এখন কথা বলা যাবে না। তখন ফোনটা কেটে দেয় রাজদেব। কপিল তখন বলে, কে, নিপুণ ছিল? রাজদেব বলে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এদের কাজ শেষ হলেই ওদিকের কাজ শুরু হবে। শেষমেশ আসে সেই মুহূর্ত, ফাগুন আর রীতের সাত পাক। বিদ্যা ক্লান্ত হয়ে বলে, ফাগুন, পানপাতা সরাও। দেখো, তোমার বর দাঁড়িয়ে আছে, শুভ দৃষ্টি করো। পানপাতা সরে যেতেই দেখা যায় রীত শুধু বিদ্যার দিকেই তাকিয়ে আছে। বিদ্যা তখন কঠিন গলায় বলে, আমার দিকে তাকাবেন না, এখানে অনেক মানুষ আছে, আপনার হবু এখানে, ওর দিকে তাকান, আমার দিকে নয়। রীত তখন কাপা গলায় বলে, আমি পারছি না বিদ্যা। বিদ্যার চোখে চোখ রেখে বলে, এভাবে আমার সম্মান নষ্ট করবেন না, আমার বোনের সম্মান নষ্ট করবেন না। মেয়েদের অসম্মান আমি সহ্য করতে পারি না, আপনি জানেন ভালো করে। আমার হাতে কিন্তু খুব ব্যথা করছে, তাই আমি যেমনটাই বলছি তেমনটাই করুন। রীত মনে মনে বলে, বিদ্যা, তোমার কথা রাখার জন্য আমি সব কিছুই করতে পারি, সব কিছু। আর আমি ঠাকুরকে বিশ্বাস করি, আমি জানি এই বিয়েটা তিনি কিছুতেই হতে দেবেন না। আমার ভালোবাসা এতটা তুচ্ছ নয় যে এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি সত্যিই ভালোবেসেছিলাম মন থেকে, নিঃস্বার্থভাবে। অন্যদিকে বিয়েবাড়িতে তখন ব্যস্ততা তুঙ্গে, চারিদিকে ফুল আর মানুষের ভিড় আর আলো, সব কিছু যেন উৎসবের সাজে সাজানো। ঠিক তখনই তুষা এসে বিদ্যার কাকিমাকে জিজ্ঞাসা করে, দিদি, বিয়ের কাজ কত দূর এগোলো? কাকিমা একটু থেমে চারদিক দেখে বলে ওঠে, হ্যাঁ, সবই তো চলছে, চোখের সামনে তো সবই দেখতে পাচ্ছ। তুষার চোখে হঠাৎ বিদ্যার দিকে গিয়ে আটকে যায়। সে বিরক্তি স্বরে বলে ওঠে, বিদ্যা ওখানে কি করছে? আমি তো ওকে স্পষ্ট বলে দিয়েছিলাম বিয়ের মণ্ডপে থাকবে না, তারপর কেন ও ওইখানে দাঁড়িয়ে আছে? আমি যাচ্ছি ওইখানে। কাকিমা তৎক্ষণাৎ তুষার হাত ধরে ফেলে বলছে, না দিদি,
তুমি এখানে যাবে না। তুমি বুঝতে পারছো না মেয়েটা কত কষ্ট হচ্ছে। তুষার ঠান্ডা গলায় বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না, ও আমার কেউ না। এই কথায় কাকিমার চোখে একদম জল এসে যায়। তিনি কাপা গলায় বলেন, দিদি তুমি আসলে কেমন মানুষ বলো তো? তুমি আর তোমার বর মিলে মেয়েটার জীবনটা পুরো নরকে পরিণত করে দিয়েছ। ওর কলেজ কেড়ে নিয়েছ, ওর ভালোবাসা কেড়ে নিয়েছ, ওর স্বপ্ন কেড়ে নিয়েছ, সব কিছু। তোমার মেয়ে কি এত সত্যি সুখে থাকতে পারবে? তুষার তখন রেগে গিয়ে বলে ওঠে, ছোট তুই কী ধরনের কথা বলছিস? তুই এভাবে কথা বলতে পারিস না। কাকিমা চোখ নামিয়ে বলে, দিদিভাই আমি মিথ্যা বলছি না, আমি বিদ্যার দিকে তাকাতেই পারছি না। সবার সামনে মেয়েটা হাসি খুশি, কিন্তু ওর চোখ দুটো দেখছো জলে ভরা। ঠিক তখনই বিয়ের মণ্ডপে বিদ্যার কণ্ঠ শোনা যায়। সে বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনি আমার বোনের দিকে তাকান। আর ফাগুনকে বলে, ফাগুন তুমি রাজদীপের দিকে তাকাও। রাজদীপ আর ফাগুন দুজনের চোখ একসঙ্গে মিলিত হয়, শুভদৃষ্ট সম্পূর্ণ হয়ে যায়। তখন চারদিক থেকে বলে ওঠে, বর বউ একে অপরের সঙ্গে তাকিয়েছে। কিন্তু রাজদীপের চোখে ফাগুনের জন্য বিন্দুমাত্র ভালোবাসা ছিল না, আর ফাগুনের চোখে শুধুই হিংসা। ফাগুন মনে মনে বলে, একবার বিয়েটা হয়ে যাক, তারপর আমি রাজদীপ চ্যাটার্জিকে দেখে নিব। আমাকে রিজেক্ট করেছে, আমাকে অপমান করেছে, সব কিছুর হিসাব আমি মিটিয়ে দিব। শুধু বিয়েটা আগে হয়ে যাক। শুভদৃষ্টি শেষ হতে বিদ্যা ফাগুনকে বলে, ফাগুন এবার তো কাজটা হয়ে গেল, তুমি ওইখানে গিয়ে বসো, বাকি সব আমি ঠিক করে নিচ্ছি। বিয়েটা আমি নিজে দাঁড়িয়েই সম্পন্ন করব, কথা দিয়েছি। ফাগুন চলে গেলে রাজদীপ ধীরে ধীরে বিদ্যার দিকে তাকিয়ে বলে, বিদ্যা তুমি এখন এসব নিয়েই ভাবছো? বিদ্যা তখন বলে, হ্যাঁ রাজদীপ চ্যাটার্জি, আমি এগুলো নিয়েই ভাবছি। আমি শুধু চাই বিয়েটা ঠিকঠাক হয়ে যাক। রাজদীপ মাথা নেড়ে বলে, আপনি একদম ঠিক কাজ করেছেন, কাজটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। বিদ্যা তখন চোখ তুলে সরাসরি বলে, রাজদীপ চ্যাটার্জি, আমি আপনাকে মনে করে দিচ্ছি, আপনি আর কেশব ব্যানার্জি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন ভুলবেন না, নইলে সত্যি বলছি আমি সব ভুলে যাব। আর তখন কি হবে আমি নিজেও জানি না। আমার কলেজটাই আমার জীবন, ওটা নিয়েই থাকতে চাই আমি। আপনার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই আমার কাজে আপনি বাধা দিতে পারবেন না। ঠিক সে সময় অন্যদিকে প্রফেসর বিবি ফোনে কথা বলছে। তিনি বাড়িতে জানাচ্ছেন, বাবার ওষুধ কিনতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি এখনই বাস দৌড়ছি, চিন্তার কিচ্ছু নেই। ফোনটা রেখে তিনি সামনে তাকাতেই চমকে যান। কলেজের সামনে হোস্টেল ভাঙার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। বোলডোজার দাঁড়িয়ে আছে, লোহার ব্যারিকেড ভাঙ্গনের আগে সেই ভয়ানক নিস্তব্ধতা। প্রফেসর সিবি বুঝে যান ঝড় আসছে, আর এই ঝড় শুধু ইট পাথর নয়, অনেক মানুষের জীবন ভেঙে দিতে চলেছে। এদিকে দেখা যায় প্রফেসর সিবি চিৎকার করে বলেন, এখন ওরা কি করছে? এখানে শ্রাবণ ব্যানার্জি, নিপুণ, ওরা কি করছে এই গুন্ডা নিয়ে? এক কথায় ভিতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করতে শুরু করে। মনে হচ্ছে আজকের দিনটাই শেষ দিন, যেদিন এই হোস্টেলটা ভেঙে ফেলা হবে। একটু এগিয়ে যেতে শ্রাবণ নিপুণকে বলে, একবার ওদের সিঁদুরদানটা হয়ে গেলে তখনই হোস্টেল উড়িয়ে দিব। নিপুণ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ শ্রাবণ, একদম ঠিক বলেছিস। এদিকে প্রফেসর সিবির চোখে পড়ে ওইখানে কে যেন দাঁড়িয়ে আছে। শ্রাবণ এবং নিপুণ দৌড়াতে শুরু করে প্রফেসর সিবিকে ধরার জন্য, কিন্তু প্রফেসর সিবি পড়ে যায়। পরেক্ষণে প্রফেসর সিবি ডাকতে থাকে তার ছাত্রছাত্রীদের। তিনি চিৎকার করে বলেন, রায়া, বিদ্যাকে ফোন করো, অঞ্জলি তুমি ফোন করো, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। অন্যদিকে বিয়ের জন্য সব প্রস্তুতি শুরু হয়ে যায়। 7 পা ঘুরতে থাকে রিতার ফাগুন। বিদ্যা খুব কষ্টে থাকে আর মনে মনে বলে, পারলে আমাকে ক্ষমা করে দাও মিস্টার রাজ, আমি কিছুই করতে পারিনি, আমি আপনার ভালোবাসাকে সম্মান দিতে পারিনি। আপনার বাবা ফাগুনের বাবার কাছে আমি হেরে গিয়েছি। এদিকে তুষার মনে মনে বলে, যাই হোক আমার মেয়ের বিয়েটা আজকে সম্পূর্ণ হয়ে যাক। বিদ্যা আমাকে অনেক হুমকি দিয়েছে, তার প্রত্যেকটা জবাব আমি এই বিয়ের পর দিব। আমার মেয়ের স্বপ্নের জন্য আমি সবকিছুই সহ্য করতে পারি। একই সময় শ্রাবণ কলেজের প্রফেসর সিবির সঙ্গে দাবি করতে গেলে অঞ্জলি, রায়া এবং সব ছাত্রছাত্রী এখানে চলে আসে। সবাইকে দেখে শ্রাবণ, নিপুণ ভয় পায়। নিপুণ বলে, তোরা এখানে কি করছিস? এখান থেকে চলে যা, ভালো চাস তো চলে যা, এখানে থাকবি না। শ্রাবণ বলে, হ্যাঁ হ্যাঁ আমরা চলে যাব। তখন ছাত্রছাত্রীরা বলে, আমরা চলে যাব। শ্রাবণ তখন বলে, হ্যাঁ আমরা চলে যাব, কিন্তু যে কাজটা করতে এসেছি সেটা শেষ হয়ে গেলেই চলে যাব। প্রফেসর সিবি রায়কে বলে, বিদ্যাকে ফোন করো, ব্যাপারটা জানাও। শ্রাবণ চিৎকার করে বলে, কেউ যদি বিদ্যাকে ফোন করো তাহলে এখানে গুলি চলবে। অঞ্জলি সাহসী কণ্ঠে বলে, গুলি চলুক, আমরা এখান থেকে এক পাও নড়ব না। আমরা প্রফেসর বিদ্যা ব্যানার্জির আদেশে এখানে আছি, এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। যখন ফাগুনের সিঁদুরদানের ঘুমটা দেওয়া হবে, তুষার ক্ষেপে উঠে বিদ্যার হাত ধরে টানতে টানতে বাইরে ছুঁড়ে ফেলে। তিনি চিৎকার করে বলেন, এখানে তুমি থাকবে না, সিঁদুরদানের সময় তোমাকে আমি দেখতে চাই না। পরবর্তীতে রিত যখন সিঁদুর পরাতে যাবে, বিদ্যার ফোনে তখন অঞ্জলি ফোন দেয়। অঞ্জলি বলে, ম্যাম
কলেজ ভাঙার জন্য সবাই এসেছে, হোস্টেল উড়িয়ে দিচ্ছে। বিদ্যা চিৎকার করে ওঠে। সিধু রিতের হাত থেকে পড়ে যায়। রিত উঠে তার বাবার দিকে তাকিয়ে বলে, ড্যাড তুমি এটা কি করলে? তুমি আসলে খুব খারাপ একজন মানুষ। আজকে না তোমাকে ডেট বলতেও আমার লজ্জা করছে। বিদ্যা তুষারকে বলে, তোমার বর আমাকে কথা দিয়েছিল আমার কলেজ ভাঙবে না, কিন্তু সে কথা রাখিনি। আমিও কথা রাখতে পারবো না। যা শুনে তো পুরো অবাক হয়ে যায় তুষার। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে ফাগুনের সাথে কি রীতির বিয়েটা হচ্ছে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।